সো আজকে আমাদের পড়ার টপিকটা হচ্ছে পটেনশিয়াল ডিস্ট্রিবিউশন ওভার সাসপেনশন টাইপ ইনসুলেটরস। তার মানে হচ্ছে যে আমরা আমাদের যে একটা সাসপেনশন টাইপের ইনসুলেটরে যে একটা স্ট্রিং থাকবে, ওই স্ট্রিং এর কোন ডিস্কের মধ্যে কত ভোল্টেজ যাবে, কোন ডিস্কের মধ্যে কত ভোল্টেজ ড্রপ থাকবে, সেটা আমরা খুঁজে দেখব। এখন আপনি কোশ্চেন করতে পারেন, স্যার এটা তো স্যার ইনসুলেটর, এটার মধ্যে তো কোনো কারেন্ট যাচ্ছে না, তাহলে এটার মধ্যে ভোল্টেজ ড্রপ কেন হবে? হ্যাঁ, কারেন্ট যাচ্ছে না মানে কি, এটার কারেন্ট কিন্তু জিরো না। হ্যালো, বলেন কে স্যার বললেন? ওই যে আপনার সাউন্ডটা একটু বাড়ালে। আমার সাউন্ড আর পারবে না, সাউন্ড যা আছে তাই। সাউন্ড আর পারবে না, সাউন্ড যেখানে যা আছে তাই। স্যার আমরা তো জি স্যার, ক্লিয়ার এবার ঠিক আছে। হ্যাঁ, এবার ঠিক আছে। নেট সমস্যা স্যার। স্যার এখন আচ্ছা। তো এখন যেটা স্যার এখন হচ্ছে, ঠিক আছে, এখন ঠিক আছে। এখন যেটা আপনারও সাউন্ড কম। ওকে, এই স্ট্রিং ইনসুলেটর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে এটার মধ্যে কত ভোল্টেজ ড্রপ হয়, সেটা মানে প্রত্যেক ডিস্কের মধ্যে কত করে ড্রপ হচ্ছে। এখন আমাকে কোশ্চেন করতে পারেন, স্যার এগুলো তো ইনসুলেটরস, এগুলোর মধ্যে তো কারেন্ট যাবে না, তাহলে এটার মধ্যে ভোল্টেজ ড্রপ কেন হবে? ঘটনা হচ্ছে যে ঠিক আছে, বুঝলাম এটা ইনসুলেটর, এটার মধ্যে মানে অসীম পরিমাণের রেজিস্ট্যান্স আছে, তাই না? কিন্তু অসীম মানে কত অসীম? অসীমের তো কোনো শেষ নাই। আর জিরো, জিরো কারেন্ট, জিরোরও কিন্তু কোনো শেষ নেই এখানে। তার কারণ হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স যত বাড়বে আমাদের কারেন্ট তত কমবে, বাড়তে 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 এক সময় যখন এটা ইনফিনিটির কাছাকাছি চলে যাবে, তখন আমাদের কারেন্ট কমতে 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 এক সময় জিরো কাছাকাছি চলে আসবে। যেহেতু ইনফিনিটি বলে আসলে কোনো কথা নাই, সেহেতু আমাদের এই ক্ষেত্রে আমাদের কারেন্ট জিরো বলে কথা নাই কোনো, কারণ আমাদের এটা কিন্তু ওপেন সার্কিট না। ইভেন ওপেন সার্কিটের মধ্যেও কিন্তু আমরা চাইলে একটা কারেন্ট কল্পনা করতে পারি। কেন? কারণ ওপেন সার্কিটের মধ্যে একটা রেজিস্ট্যান্স আছে, সেটা রেজিস্ট্যান্সের নাম হচ্ছে ইনফিনিটি রেজিস্ট্যান্স। কিন্তু এই ইনফিনিটি মানে কত ইনফিনিটি? ইনফিনিটি রেজিস্ট্যান্সকেও কিন্তু আমরা চাইলে গিগা ওহম, পেন্টা ওহম, যেটা ওহম দিয়েও প্রকাশ করতে পারি। গিগা ওহম নাম শুনছেন? গিগা ওহম এর আগে কখনো? কিলো ওহমের নাম শুনছেন, মেগা ওহমের নাম শুনছেন, গিগা ওহমের নাম শুনছেন? শুনেন নাই? না স্যার। আমরা কিন্তু চাইলে গিগা ওহম দিয়েও প্রকাশ করতে পারি রেজিস্ট্যান্সকে। যদি আমরা গিগা ওহম দিয়ে রেজিস্ট্যান্সকে প্রকাশ করতে পারি, তাহলে কিন্তু আমরা কারেন্টকে ন্যানো অ্যাম্পিয়ার, পিকো অ্যাম্পিয়ার, ফেমটো অ্যাম্পিয়ার দিয়েও প্রকাশ করতে পারি। যদিও প্র্যাকটিক্যালি স্পিকিং ওগুলো সবই জিরো, কারণ অত ছোট কারেন্ট মাপার মতো কোনো ইনস্ট্রুমেন্ট আমাদের কাছে নাই। সো থিওরিটিক্যালি স্পিকিং এখানে ভোল্টেজ ড্রপ হবে। আর আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে প্রতিটা ডিস্কে একটা করে ক্যাপাসিটর কল্পনা করতে পারি। কেন? কারণ ডিস্কটা আসলে কেমন দেখতে খেয়াল করে দেখেন। আমরা একটু উপরের দিকে যাই, ছবির দিকে যাই। ডিস্কটা আসলে দেখতে এইরকম, খেয়াল করে দেখেন। এখানে এখানে উপরে একটা মেটালের লিংক আছে, মেটাল, এই পার্টটা মেটাল, এখানে একটা মেটাল আছে, মেটাল, মাঝখানে হচ্ছে ইনসুলেশন। সো দুইটা মেটালের মাঝখানে ইনসুলেশন, এটা কিন্তু ক্যাপাসিটরের ফরমেশন। ক্যাপাসিটরে কি থাকে? এখানে থাকে কি? মেটাল, এখানে থাকে মেটাল, তার মাঝখানে কি থাকে? তার মাঝখানে থাকে ইনসুলেশন। তার মধ্যে একটা ক্যাপাসিটেন্স ফর্ম করে। তো এইটাও কিন্তু একটা ক্যাপাসিটেন্স ফর্ম করবে। সো প্রতিটা ডিস্ক একটা করে ক্যাপাসিটর, এটা একটা ক্যাপাসিটর, এটা একটা ক্যাপাসিটর, এটা একটা ক্যাপাসিটর। আচ্ছা, সো এবার নিচে আসি। তো আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে যে আমরা আমাদের পোটেনশিয়াল ডিস্ট্রিবিউশনটা দেখবো। সরি, পোটেনশিয়াল ডিস্ট্রিবিউশন মানে স্যার হচ্ছে যে, একটা কথা ছিল স্যার। পরে কথা বলেন, আমরা শেষ করে নেই। আমরা পোটেনশিয়াল ডিস্ট্রিবিউশন বলতে যেটা বুঝতেছি সেটা হচ্ছে যে আমাদের এখানে ভোল্টেজটা হচ্ছে আমাদের যে লাইনের মধ্যে যে ভোল্টেজ আছে সেটা, আর এখানে যে ভোল্টেজটা আছে সেটা হচ্ছে আমাদের টাওয়ারের মধ্যে যে ভোল্টেজ সেটা। টাওয়ারের মধ্যে ভোল্টেজ কত হবে বলেন তো? কে বলতে পারবেন? টাওয়ারের মধ্যে ভোল্টেজ হচ্ছে জিরো, তার কারণ হচ্ছে এটা গ্রাউন্ডের সাথে লাগানো, তাই। আর এখানে কত? আচ্ছা, টাওয়ারের মধ্যে ভোল্টেজ কত? টাওয়ারের মধ্যে ভোল্টেজ কিন্তু জিরো, তার কারণ হচ্ছে টাওয়ারের ভোল্টেজটা, টাওয়ারটা কিন্তু আমাদের মাটির সাথে মানে গ্রাউন্ডের সাথে লাগানো, তাই ওটাকে জিরো। আর এখানে কন্ডাক্টর আছে, একটা কন্ডাক্টর মানে কি? যেটা কেবলটাকে ধরে রাখছে, যেটা কন্ডাক্টর। কন্ডাক্টর এখানে না? জি স্যার। হ্যাঁ, কন্ডাক্টরের ভোল্টেজ কত হবে? কন্ডাক্টরের ভোল্টেজ হচ্ছে ভি। কত ভোল্ট? কত? ভি। এখন ভি যদি লাইন ভোল্টেজ হয়, এটাকে আপনি √3 দিয়ে ভাগ করে নেবেন, তাহলে ফেজ ভোল্টেজ পাওয়া যাবে। ফেজ ভোল্টেজ কি ভোল্টেজ? ফেজ ভোল্টেজ। এখানে যে ভিটা আছে এটা হচ্ছে ফেজ ভোল্টেজ। ভি ইজ ইকুয়াল টু কি? ফেজ ভোল্টেজ আর লাইন ভোল্টেজ তো বুঝেন নাকি?
জি স্যার। আচ্ছা, সো এটা হচ্ছে ফেজ ভোল্টেজ। এই যে ফেজ ভোল্টেজ যেটা আছে এটা হচ্ছে ভি। এই ভিটা খেয়াল করে দেখেন, আপনার এই যে পুরো স্ট্রিংটা, এই স্ট্রিং এর মধ্যে আপনার এই ভোল্টেজটা ডিভাইড হবে না, কারণ তিনটা ক্যাপাসিটর আছে। এখানে একটা ক্যাপাসিটর, এখানে একটা ক্যাপাসিটর, আর এখানে একটা ক্যাপাসিটর। এই ক্যাপাসিটরের মধ্যে ভোল্টেজটা ডিভাইড হবে না রেজিস্টরের মতো করে? এখানে একটু যাবে, এখানে একটু যাবে, আবার এখানে একটু যাবে। থিওরিটিক্যালি যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু যেহেতু এরা সমান সমান ডিস্ক, তার মানে সমান সমান ক্যাপাসিটেন্স, তার মানে ভোল্টেজটাও সমান সমান ভাগে ভাগ হবে, V/3 V/3 V/3। বুঝতে পারছি না পারি নাই? এখানে যে ভোল্টেজটা ছিল এই ভোল্টেজটা 3 ভাগে ভাগ হবে, কারণ তিনটা ক্যাপাসিটর আছে। সো এইটা V/3 V/3 V/3, 3 ভাগের এক ভাগ, 3 ভাগের এক ভাগ, 3 ভাগের এক ভাগ। ক্লিয়ার? সো এই ভোল্টেজটাকে বলা হয় V1। এই যে দেখেন, নাম দেখেন দেওয়া আছে। এইটাকে বলা হচ্ছে V2, আর এখানে ভোল্টেজটাকে বলা হচ্ছে V3। থিওরিটিক্যালি স্পিকিং সেটা হচ্ছে যে আমরা কি বলতে পারি, আমরা হচ্ছে বলতে পারি যে এই ভোল্টেজ তিনটাই সমান থিওরিটিক্যালি। বাট প্র্যাকটিক্যালি যেটা হবে সেটা হচ্ছে যে এই তিনটা সমান হবে না। কেন সমান হবে না? তার কারণ হচ্ছে, খেয়াল করে দেখেন। আচ্ছা, আমি একটা হোয়াইট বোর্ডে যাই। মনে করেন এটা আপনার টাওয়ার। এখানে আপনার ডিস্ক, এখানে আপনার কি দেওয়া আছে, এখানে আপনার হচ্ছে একটা ক্রস আর্ম দেওয়া আছে, ক্রস আর্ম। তারপরে আপনাকে এখানে ডিস্ক দেওয়া হলো একটা, এখানে একটা ডিস্ক, এখানে একটা ডিস্ক, বেশি বড় হয়ে গেছে, বেশি বড় হয়ে গেছে, আর এখানে একটা ডিস্ক। ঠিক আছে? আর মাঝখানে কি, মাঝখানে মনে করেন এইটুকু হচ্ছে মেটাল, এইটুকু মেটাল, এইটুকু মেটাল, এইটা মেটাল, আর মনে করেন এটা আপনার কন্ডাক্টর। ঠিক আছে? তো এটা হচ্ছে নরমাল অবস্থা। এখন যেহেতু এখানে ভোল্টেজ 0 ভোল্ট আর এখানে ভোল্টেজ ভি, তার মধ্যে একটা ভোল্টেজ ডিফারেন্স আছে, তাই না? তার মানে একটা কারেন্ট ফ্লো করার কথা উপরের দিকে। যদিও কারেন্টের মান অনেক কম, কারণ এটা ইনসুলেটর, কিন্তু একটা কারেন্ট ফ্লো করার কথা। কারেন্ট ফ্লো করলে এই কি নাম, ক্যাপাসিটর, এই ক্যাপাসিটর আর এই ক্যাপাসিটরের মধ্যে কি হবে, ভোল্টেজ ড্রপ হবে। এই ভোল্টেজগুলোর নাম আমরা দিচ্ছি V1 V2 V3, এবং এদের সমান হওয়ার কথা। কেন? কারণ আমরা যদি তিনটা রেজিস্টার কল্পনা করি, অনেক বড় রেজিস্টার, মনে করেন কত, ইনফিনিটির কাছাকাছি। যদি আমরা কি করি, রেজিস্ট্যান্স কল্পনা করি, তাহলে খেয়াল করে দেখেন, এখানে ভোল্টেজটা হচ্ছে মনে করেন যে 100 ভোল্ট, না 90 ভোল্ট মনে করেন। এখানে ভোল্টেজটা হচ্ছে 0 ভোল্ট। ঠিক আছে? তাহলে এখান থেকে একটা কারেন্ট যাওয়ার কথা, ওইদিকে এদিক দিয়ে একটা কারেন্ট যাওয়ার কথা, তারা সমান সমান রেজিস্ট্যান্স, কারেন্ট যাওয়ার কথা। কারেন্ট গেলে এখানে ভোল্টেজ পাওয়ার কথা আপনার 60 ভোল্ট, এখানে ভোল্টেজ পাওয়ার কথা আপনার 30 ভোল্ট, আর এখানে ভোল্টেজ তো 0 ভোল্ট। তার কারণ কি? তার কারণ হচ্ছে আপনার এই রেজিস্টরটা 30 ভোল্ট কনজিউম করে, মানে ড্রপ করে ফেলছে। এই রেজিস্টরটা 30 ভোল্ট ড্রপ করে ফেলছে, আর এই রেজিস্টরটা 30 ভোল্ট কি করবে, ড্রপ করে ফেলছে, তাই না? সো 90 ভোল্ট থেকে 30 ভোল্ট ও ড্রপ করে ফেলছে, বাকি রইল 60। 60 থেকে 30 ও ড্রপ করে ফেলছে, বাকি রইল 30। 30 থেকে 30 ও ড্রপ করে ফেলছে, বাকি রইল 0। সো এটা হচ্ছে আসলে বেসিক্যালি লজিক। কিন্তু খেয়াল করে দেখেন, এটা এই জিনিসটা কারণ কি? জিনিসটা কারণ হচ্ছে যে এখান দিয়ে কারেন্ট যেটা যাচ্ছে এটা সমান কারেন্ট। এটার মধ্যে যে কারেন্ট, এটার মধ্যে একই কারেন্ট, এটার মধ্যে একই কারেন্ট। কারেন্ট যেহেতু সমান, এই কারণে ওহমসের ল অনুযায়ী ভোল্টেজ ড্রপ গুলো সমান, কারণ রেজিস্ট্যান্স গুলো সমান তাই। কিন্তু বাস্তবিক পক্ষে তা হয় না। বাস্তবিক পক্ষে যেটা হয় সেটা হচ্ছে যে কিছু কারেন্ট এদিক দিয়ে কমে যায়, কিছু কারেন্ট এদিক দিয়ে লিক করে ফেলে, লিক, এগুলোকে বলা লিকেজ কারেন্ট। এই লিক করে ফেলে, এই কারেন্টগুলো যখন লিক হয়ে যায়, এখানেও কিছু পরিমাণ কারেন্ট লিক হয়। কারেন্ট যখন লিক করে তখন কিন্তু এখানে যেই পরিমাণ কারেন্ট আপনি পাচ্ছেন, এখানে কিন্তু একই পরিমাণ কারেন্ট আপনি পাবেন না। কেন? কারণ এখানে যা কারেন্ট ছিল, এই রেজিস্টারের মধ্যে যে কারেন্টটা আছে, তার কিছু অংশ এটা দিয়ে আসবে আর কিছু অংশ দিকে লিক করে যাবে, এই কারণে কারেন্টটা কমে গেল। আবার এইটার মধ্যে যে কারেন্টটা যাচ্ছে,
এখানে কিন্তু কারেন্টটা সেম না, সেম কি? আপনারা কি বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি? যদি কিছু পরিমাণ কারেন্ট লিক করে বাইরে চলে যায় তাহলে কিন্তু সবগুলো রেজিস্টারের মধ্যে কারেন্ট সেম হবে না। যদি সবগুলো রেজিস্টারের মধ্যে কারেন্ট সেম না হয় সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আপনার যে ভোল্টেজগুলো, এই ভোল্টেজগুলো কি হবে না? সমান হবে না। বুঝতে পারছি? হ্যালো হ্যালো জি স্যার শুনতে Yes, পাচ্ছি। sir. আচ্ছা, আরেকবার বলি আপনাদেরকে জিনিসটা, ঠিক আছে? আরেকবার বলি, ঠিক আছে? ওকে, মনে করেন এদিক দিয়ে কারেন্ট যাচ্ছে হচ্ছে আপনার 10 ওহম। কত ওহম? 10 ওহম। বুঝতে পারছেন? আর রেজিস্ট্যান্স আছে কত? রেজিস্ট্যান্স আছে মনে করেন, না সরি ওহম বলতেছি কেন, 10 অ্যাম্পিয়ার। 10 অ্যাম্পিয়ার আর রেজিস্ট্যান্স আছে মনে করেন কত? 3 ওহম। ঠিক আছে? তাহলে এখানে ভোল্টেজ ড্রপ কত হবে? 30 ভোল্ট। ক্লিয়ার? এই 10 ওহম কারেন্ট এদিক দিয়েও যাবে, এটাও 3 ওহম রেজিস্টর, এটাও 3 ওহম রেজিস্টর, সো এখানেও 30 ভোল্ট হওয়ার কথা, এখানেও 30 ভোল্ট হওয়ার কথা, কারণ সেম কারেন্টই যাচ্ছে এখান দিয়ে। ক্লিয়ার না ক্লিয়ার না? স্যার এক্স্যাক্টলি তো 30 ভোল্ট যাবে না, মানে আমরা তো ক্যালকুলেশন এটা পাইছি, বাট এইখানে না না এক্স্যাক্টলি না, তো আচ্ছা না, এখানে আপনার আগে চিন্তা করেন, আগে চিন্তা করেন, দেখেন আপনি তো 30 ভোল্ট পাচ্ছেন তাই না? আপনি জি দেখেন স্যার যদি সেম কারেন্ট যদি লজিক্যালি যায়, 30 ভোল্ট হ্যাঁ পাইতেছি। লজিক্যালি যদি সবগুলো আমাদের সেম কারেন্ট যায় 10 10 10 অ্যাম্পিয়ার আর সবগুলো যদি ওহম সমান হয় 3 3 3, তাহলে আপনি 30 ভোল্ট 30 ভোল্ট 30 ভোল্ট পাওয়ার কথা তাই না? জি স্যার। কিন্তু যদি আমি আপনাকে বলি যে এখানে একটা ছোট লিক করবে কারেন্ট, কারেন্ট লিক করা মানে কি? কারেন্ট কমে যাওয়া। কারেন্ট কিছু পরিমাণ লিক করে হ্যাঁ গেল, যদি কারেন্ট লিক করে যায়, মনে করেন আপনার এখানে 1 অ্যাম্পিয়ার কারেন্ট লিক করে গেল, তাহলে এখানে কত কত অ্যাম্পিয়ার কারেন্ট থাকবে? নাই। 9। বুঝতে পারছি? কত অ্যাম্পিয়ার? জি স্যার। 9 অ্যাম্পিয়ার। আবার যদি বলি যে তখন 9 আর 3 গুণ করলে কত হয় দেখেন তো? 27। 27 ভোল্ট হয়, তখন কিন্তু আর 30 ভোল্ট থাকে না। আবার যদি বলি এখানে আমি আর এটাই বলতে হ্যাঁ, যাচ্ছিলাম স্যার। আবার যদি একটু কারেন্ট লিক করে যায়, মনে করেন যে আরো 1 অ্যাম্পিয়ার কারেন্ট কমে গেল, এখানে হয়ে গেল কত? 24 হয়ে যাবে 8 এই কত হয়ে যাবে তখন? এটা 24 ভোল্ট। 24। খেয়াল করছেন? তাহলে সবগুলোকে যোগ করলে কত দেখেন? সবগুলো এখানে একটা সমস্যা আছে, সমস্যাটা হচ্ছে সবগুলোকে যোগ করলে কিন্তু আমাদের এইখানে ভোল্টেজটা আর 90 থাকে না। থাকে কি? থাকে না। না স্যার। কিন্তু বাস্তবিক ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে এখানকার ভোল্টেজটা 30 হওয়ার কথা ছিল, সে কমে যাবে বাস্তব ক্ষেত্রে, আমাদের মানে আমাদের যে ইয়ে ক্ষেত্রে মানে হচ্ছে আমাদের ইনসুলেটরের ক্ষেত্রে এখানে ভোল্টেজটা 30 থেকে কমে যাবে, মনে করি এটা হয়ে গেল কত? 28। আর এটা একটু কাছাকাছি থাকবে, 30 কাছাকাছি থাকবে, মনে করেন 30ই থাকলো, সমস্যা নাই। আর এটা একটু বেড়ে যাবে, মনে করেন হয়ে গেল 32। কত হয়ে গেল? 32। 32। মানে আপনি জাস্ট, আপনাকে আমি বোঝানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে যে এদের ক্যালকুলেশন করার পরে যে আমাদের 11 কিলোভোল্ট 11 কিলোভোল্ট 11 কিলোভোল্ট থাকার কথা ছিল প্রত্যেক ডিস্কে। গত ক্লাসে বলছি আমি প্রত্যেকটা ডিস্ক 11 কিলোভোল্ট সহ্য করতে পারে। আপনি যদি, তাই না বলছিলাম না এটা? জি স্যার। যদি 66 কিলোভোল্ট হয় আপনি 6টা ডিস্ক লাগাবেন, যদি 33 কিলোভোল্ট হয় আপনি 3টে ডিস্ক লাগাবেন, বলছিলাম না? সো হিসাব ইয়েস স্যার। অনুযায়ী এখানে 11 কিলোভোল্ট 11 কিলোভোল্ট 11 কিলোভোল্ট থাকার কথা। কিন্তু এই যে লিক করে গেল কারেন্টটা, এই কারেন্টটা কেন লিক করে? কারণ কারেন্টটা লিক করে এই কারণে, দেখেন এই যে এটা কি? এটা মেটাল না? এটা মেটাল না? স্যার। আর এই যে টাওয়ারটা মেটাল না? জি স্যার। মাঝখানে কি আছে? বাতাস। হ্যাঁ। বাতাসটা হচ্ছে ইনসুলেটর, তাহলে এখানে একটা ক্যাপাসিটর হবে না? থিওরিটিক্যালি একটা ক্যাপাসিট্যান্স হবে না এখানে? কারণ এখানে যে ভোল্টেজটা যেটা আছে, এখানে ভোল্টেজ কিন্তু জিরো না, এখানকার ভোল্টেজ কি? এখানে ভোল্টেজ কিন্তু বেশি। আর এখানে ভোল্টেজ কত? এটা 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 টাওয়ার, এখানে ভোল্টেজ জিরো। দুটো ভোল্টেজ ডিফারেন্সের মাঝখানে একটা ইনসুলেটর দেওয়া আছে, তাহলে এটা একটা ক্যাপাসিট্যান্স তৈরি হবে না? অবশ্যই তৈরি হবে। তো এখানে কিছু পরিমাণ কারেন্ট লিক করে চলে যাবে। আবার এখানেও কিন্তু তাই, দেখেন এখানে ভোল্টেজ কিন্তু জিরো না, কারণ এটা গ্রাউন্ড করা না। সো আবার এখানে ভোল্টেজ হচ্ছে জিরো, তার মানে এখানে একটা ক্যাপাসিট্যান্স তৈরি হবে। বুঝতে পারছি?
সো এখানে কিছু পরিমাণ কারেন্ট কি করে যাবে, লিক করে চলে যাবে। তো লিক করে যখন চলে গেল তখন কিন্তু আপনার এই V1 V2 V3 সমান হবে না, যে এই যে এরকম ডিফারেন্ট হয়ে যাবে, 30 থাকবে না, একটা 32 হয়ে যাবে, একটা 30 হবে, একটা 28 হয়ে যাবে। তখন যেটা হবে, আপনি তো এইটাকে হিসাব করছিলেন 30 এর জন্য, কিন্তু আপনার হয়েছে কত, 32। সো আপনার এটা 30 সহ্য করার কথা, কিন্তু আপনার হচ্ছে কত, 32। একটু হোল্ড করেন আপনারা। ওকে, সো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে এই রেজিস্ট্যান্সকে অথবা এই ডিসটাকে ডিজাইন করা হয়েছে 30 ভোল্ট সহ্য করার জন্য। কিন্তু এই যে লিক করে গেল কারেন্টটা লিক করে যাওয়ার কারণে আমার এখানে কি হতে পারে, আমার এখানে ভোল্টেজটা বেড়ে যেতে পারে। একটা একটু কমে গেছে, কিন্তু ওর কোনো সমস্যা হবে না, কারণ ও 30 সহ্য করতে পারবে, কিন্তু ও পাচ্ছে 28, সমস্যা নাই। কিন্তু যে 30 সহ্য করতে পারবে কিন্তু পাচ্ছে 32, ওর কিন্তু সমস্যা হয়ে যাবে, ও কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। বুঝতে পারছি? তো এখানে আমি পুরোটাকে একটু সিলেক্ট করে নিই, সমস্যা নাই। তো এখানে আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে যে এই যে একটা লিকেজ রিঅ্যাকট্যান্স বা লিকেজ একটা ক্যাপাসিট্যান্স তৈরি হয়েছে, এটাকে বলা হচ্ছে শান্ট ক্যাপাসিট্যান্স। এটার নাম হচ্ছে শান্ট ক্যাপাসিট্যান্স, শান্ট। মনে রাখবেন, এই যে এদের মধ্যে যে ক্যাপাসিট্যান্সটা তৈরি হয় এটার নাম হচ্ছে সেলফ ক্যাপাসিট্যান্স। আর এই যে টাওয়ার এবং এই যে লিঙ্ক গুলো, মানে লিঙ্ক মানে কি, মেটাল লিঙ্ক না, লিঙ্ক মানে হচ্ছে যেটা মেটাল টু মেটাল যে লিঙ্ক আছে, এই লিঙ্কটা এবং টাওয়ারের মধ্যে যে ক্যাপাসিট্যান্সটা তৈরি হয় এটার নাম দিচ্ছি আমরা শান্ট ক্যাপাসিট্যান্স, শান্ট। সেলফ মানে কি, সেলফ মানে নিজের, আর শান্ট মানে কি, শান্ট মানে প্যারালাল। ও একটা শান্ট ক্যাপাসিট্যান্স তৈরি হচ্ছে। তো এই শান্ট ক্যাপাসিট্যান্সের কারণে এখানে কিছু পরিমাণ কারেন্ট লিক করবে, এই লিক করার কারণে এদের মধ্যে ভোল্টেজ ডিফারেন্সটা মানে ভোল্টেজ ডিস্ট্রিবিউশনটা আর সেম থাকবে না। তো এই কারণে যেটা হবে, এখানে 11 কিলো ভোল্ট তার সহ্য করার কথা, কিন্তু সে এখানে 11 থেকে বেশি পাবে। তখন গিয়ে প্রবলেম হবে তার, কারণ ও আর তখন এই 11 কিলো ভোল্টের চেয়ে বেশি 13 বা 14 বা যেটাই হোক। তার সেলফ মানে কি বললেন? সেলফ মানে নিজস্ব। আচ্ছা, নিজস্ব। আর শান্ট মানে প্যারালাল। শান্ট মানে প্যারালাল, কারণ এটা প্যারালাল না, এই দেখেন এটা তো প্যারালাল ব্রাঞ্চ তৈরি হয়ে গেল। সো যখনই 11 কিলো ভোল্টের থেকে বেশি হয়ে যাবে এখানে ভোল্টেজ ডিফারেন্স মানে ভোল্টেজ ডিস্ট্রিবিউশনটা, তখনই কিন্তু ও আর সহ্য করতে পারবে না, তখন হচ্ছে ও পাঞ্চার হয়ে যাবে, মানে এই ডিসটা নষ্ট হয়ে যাবে, তখন কিন্তু আর আপনার কি হবে না,
তখন আর আপনার এটা ইনসুলেশন থাকবে না, তখন এটা নষ্ট হয়ে যাবে, পুরো ব্রাঞ্চটাই নষ্ট হয়ে যাবে তখন। সো এই যে ব্যাপারটা বা ম্যাটারটা, এই ম্যাটারটাকে বলা হয় প্রকাশ করার জন্য আমরা একটা জিনিস ব্যবহার করবো, সেটার নাম হচ্ছে কি, সেটার নাম হচ্ছে স্ট্রিং এফিসিয়েন্সি। নাম কি? এটাকে আমরা প্রকাশ করবো কি দিয়ে? স্ট্রিং এফিসিয়েন্সি। স্ট্রিং এফিসিয়েন্সি দিয়ে প্রকাশ করবো। এন্ড স্ট্রিং এফিসিয়েন্সি মানে কি? স্ট্রিং এফিসিয়েন্সি মানে হচ্ছে এই যে সেলফ এবং শান্ট, এই শান্টের কারণে আমাদের যে এখানে যে ভোল্টেজের একটা ইমব্যালেন্স তৈরি হলো, যার এফিসিয়েন্সি যত বেশি হবে তার ইমব্যালেন্স তত কম, মানে তার হচ্ছে আমাদের এই নষ্ট হওয়ার চান্স কম। কি বলবো? তার নষ্ট হওয়ার চান্স কম। আমরা একটু দেখি, আমরা একটু আমাদের বই যে লেকচার আছে, লেকচারটা দেখি একটু। এটা না, হ্যাঁ এটা দেখেন এবার। সো আমরা ধরে নিচ্ছি এটা V1 V2 V3, থিওরিটিক্যালি বলতে গেলে এটা V/3 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 হওয়ার কথা, মানে সেম ভোল্টেজ হওয়ার কথা। যদি 33 কিলো ভোল্ট হয় তাহলে এখানে 11, এখানে 11, এখানে 11 হওয়ার কথা, কারণ সেম কারেন্ট কি হচ্ছে, সেম কারেন্ট প্রবাহিত হচ্ছে। কিন্তু বাস্তবিক ক্ষেত্রে সেটা হয় না। বাস্তবিক ক্ষেত্রে পাশে কিন্তু একটা টাওয়ার আছে, এখানে আমি টাওয়ারটাকে ইগনোর করছি, ধরে নিচ্ছি এখানে টাওয়ার নাই, কিন্তু আসলে কিন্তু তা না, বাস্তবে টাওয়ার থাকে। এখানে একটা টাওয়ার আছে, এই টাওয়ারের কারণে যেটা হবে সেটা হচ্ছে যে এদের মধ্যে একটা ক্যাপাসিট্যান্স তৈরি হবে। এই আমরা নালে সে ইয়ে অন করে রেখে ইয়ে করতেছে, কাটতেছে মনে হয়। ওকে, তো এখন যেটা বলতেছিলাম সেটা দেখেন, সেটা হচ্ছে যে যেহেতু আমাদের এখানে একটা টাওয়ার থাকবে, সুতরাং এই লিঙ্ক গুলা মানে এই মেটাল গুলা, মাঝখানে ক্যাপাসিট্যান্সটা হচ্ছে আমাদের ইনসুলেটর, বাট ক্যাপাসিটরের আগে, ইনসুলেটরের আগে এবং ইনসুলেটরের পরে কিন্তু মেটাল থাকে। এই যে মেটাল গুলা, এই যে মেটাল ওয়্যার গুলা বা মেটাল কানেকশন গুলা, তো এখান থেকে এখানের মধ্যে একটা ক্যাপাসিট্যান্স তৈরি হবে। এগুলোর নাম দিচ্ছি আমরা C1 C1 C1। আর এই ক্যাপাসিট্যান্স গুলোর নাম হচ্ছে সি সি সি। সি মানে হচ্ছে সেলফ, আর C1 হচ্ছে শান্ট। সো এইগুলোর জন্য এখান থেকে কারেন্ট লিক করবে। এই লিক করার কারণে এই ভ্যালুটা আর সেম হবে না, এটা হয়ে যাবে V3, এটা V2, এটা V1। এখন আমরা দেখে আসি একটু স্ট্রিং এফিসিয়েন্সিটা কি। স্ট্রিং এফিসিয়েন্সি হচ্ছে দ্য রেশিও অফ দ্য ভোল্টেজ across the whole string to the product of the number of discs and the voltage across the disc nearest to the conductor is known as string efficiency. সোজা কথা কিছু না, যদি এটা পরে আপনাদের মাথা ঘুরে, আপনারা শুধু দেখেন স্ট্রিং এফিসিয়েন্সি মানে হচ্ছে ভোল্টেজ অ্যাক্রস দ্য স্ট্রিং, তার মানে টোটাল ভোল্টেজ কত সেটা ধরলাম V। N এর মধ্যে নাম্বার অফ ডিস্ক মনে করলাম 3, 4 হতে পারে, 5 হতে পারে, সমস্যা নাই। ভোল্টেজ অ্যাক্রস ডিস্ক নিয়ারেস্ট টু দ্য কন্ডাক্টর মানে হচ্ছে কন্ডাক্টরের কাছাকাছি যে ইয়েটা আছে, ডিস্কটা আছে, মানে কোনটা কন্ডাক্টরের কাছাকাছি কোনটা আছে, এখানে V1 V2 না V3 কোনটা আছে দেখেন। কন্ডাক্টর কোথায়? এখানে কন্ডাক্টর না এখানে কন্ডাক্টর? কন্ডাক্টর নিচে, স্যার V3 স্যার। V3 হচ্ছে আমাদের কন্ডাক্টরের নিয়ারেস্ট মানে কাছাকাছি, তাহলে আমাদের এখানে বসবে হচ্ছে, আমাদের এখানে কি বসবে, আমাদের এখানে বসবে V3। সো V ডিভাইড বাই 3 ইনটু V3। এখন দেখেন যদি আপনার সবগুলা ভোল্টেজ সমান হয় 11 11 11, তাহলে কি হবে দেখেন, উপরে হচ্ছে 33, নিচে হবে কি 3 ইনটু 11, কত হয় দেখেন তো 100%। তার মানে 1 আসে, 1 মানে 100%। ক্লিয়ার? আচ্ছা আমরা একটু 1 মিনিট ব্রেক নেই। ওকে, তো এখানে আমাদের স্ট্রিং এফিসিয়েন্সি হচ্ছে 100%। এখন এইটা পসিবল না, 100% পসিবল না, তার কারণ হচ্ছে আমরা কিন্তু এই টাওয়ারটাকে গায়েব করে দিতে পারবো না। আমরা কখনোই এই টাওয়ারকে কি করতে পারবো না, গায়েব করতে পারবো না। তবে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা এই টাওয়ারটাকে যত সম্ভব দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারি, দূরে নিয়ে যেতে পারি। দূরে যদি যত দূরে নিয়ে যাবো তত আমার এই ডিসটেন্সটা বাড়বে, তত আমার এখানে ক্যাপাসিট্যান্সের পরিমাণটা কমবে। ক্যাপাসিট্যান্সের পরিমাণ যত কমবে তত কি হবে,
তত কি হবে, ক্যাপাসিট্যান্সের পরিমাণ যত কমবে তত হচ্ছে আমার এখানে লিকেজ কারেন্ট কমে যাবে। লিকেজ কারেন্ট কমে গেলে আমার এখানে এই যে ভোল্টেজটা অত বাড়বে না, যা আছে তাই, তত হচ্ছে আমাদের স্ট্রিং এফিসিয়েন্সি বেড়ে যাবে। সো আমরা এইটার একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনে যাই, তাহলে আপনারা আরো ভালো বুঝতে পারবেন। সেটা হচ্ছে এটা। সো আমরা যেটা করব, আমরা হচ্ছে এই যে ক্যাপাসিট্যান্স আছে এটা নাম দিচ্ছি আমরা সি। এটা হচ্ছে আমাদের সেলফ, এই দেওয়া আছে দেখেন, সেলফ ক্যাপাসিট্যান্স হচ্ছে সি। আর আমরা ধরে নিই একটা শান্ট ক্যাপাসিট্যান্স আছে আমাদের টাওয়ারের সাথে, সেটার নাম হচ্ছে C1, and C1 is some fraction of K. Some fraction of K মানে এই যে দেখেন, C1 is equal to KC. C1 is equal to KC. KC মানে হচ্ছে তাকে একটা আনুপাতিক হারে প্রকাশ করলাম, দরকার আছে আমাদের এটা। Starting from the cross arm to the tower, the voltage across is V1, V2, V3. এখানে ভোল্টেজ V1, V2, V3 তিনটাকে যোগ করলে হচ্ছে V। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা একটা ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস করব। এখানে আমরা একটা পয়েন্ট দিলাম, পয়েন্টের নাম দিলাম A, এখানকার পয়েন্টের নাম দিলাম আমি B, এখানকার পয়েন্টের নাম দিলাম আমি C। সো এখানে কারেন্ট যাবে, কারেন্টকে দুই ভাগে ভাগ হয়ে যাবে, একটা হচ্ছে এইটা I3 আর হচ্ছে I3, একটা হচ্ছে স্মল I3, এটা হচ্ছে ক্যাপিটাল I3। এই I3 এখানে এসে আবার দুই ভাগে ভাগ হয়ে যাবে, একটা হচ্ছে স্মল I2 আর এটা হচ্ছে ক্যাপিটাল I2। এই I2 এসে এখানে আবার ভাগ হয়ে যাবে, এটা হচ্ছে স্মল I1, এটা হচ্ছে ক্যাপিটাল I1। ঠিক আছে? সো আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে যে আমরা পয়েন্ট নাম্বার A তে একটা KCL অ্যাপ্লাই করব, কারশফ কারেন্ট ল। পয়েন্ট নাম্বার A এখানে আমরা একটা KCL অ্যাপ্লাই করব। KCL মানে কি? কারেন্ট ইনকামিং ইকুয়াল টু কি? কে বলতে পারবেন KCL মানে কি? স্যার কারশফ কারেন্ট ল। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এটা বলছে কি আসলে বলেন? কারশফ কারেন্ট ল ইকুয়াল টু মানে কি? কারশফ কারেন্ট ল বলছে হচ্ছে কারেন্ট ইনকামিং ইজ ইকুয়াল টু কারেন্ট আউটগোয়িং, তাই না? স্যার কারেন্ট ইনকামিং কোন কারেন্ট আসতেছে দেখেন তো এদিকে, এই পয়েন্টে I2 আসতেছে, I2। আর যাচ্ছে কারা কারা? I1 আর I1। আচ্ছা, তো আমি বলতে পারি I2 is equal to I1 plus I1। এখন I1 একটা হচ্ছে ক্যাপিটাল আর একটা হচ্ছে স্মল। এই হচ্ছে আমাদের কাজ। তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এই I2 এর জায়গায় আমরা লিখতে পারি V2 ওমেগা C, I1 এর জায়গায় লিখতে পারি আমরা V1 ওমেগা C, I1 এর জায়গায় লিখতে পারি আমরা V1 ওমেগা C1। কিভাবে লিখলাম এটা বলেন তো? কে পারবেন বলতে? কে? কিভাবে আমরা এটা বললাম? স্যার I2 তে হচ্ছে যে কারেন্ট যাচ্ছে, মানে স্যার দুইটা I2 তো ইনপুট হচ্ছে মানে ইনকামিং হচ্ছে, আর দুইটা আউটগোয়িং হচ্ছে, আউটগোয়িং দুইটা যোগ করে দিলাম। না না, ওটা আমি বলি নাই, আমি বলছি এই যে এইটা যে লিখলাম যে কারেন্ট ইজ ইকুয়াল টু ভোল্টেজ ইনটু ওমেগা ইনটু সি, কিভাবে লিখলাম এটা আমরা? স্যার এটা জানি না। আচ্ছা দেখেন, আমরা কারেন্ট সমান সমান কি জানি? কারেন্ট সমান সমান জানি V ডিভাইডেড বাই R, তাই না? এটা হচ্ছে শুধু রেজিস্টরের বেলায়। যদি আমরা ক্যাপাসিট্যান্স ব্যবহার করি তখন কি হবে? V ডিভাইডেড বাই X। এসি সার্কিটে পড়ছেন X, তাই না? X পড়ছেন তো নাকি পড়েন নাই? স্যার হ্যাঁ X। স্যার x 1/2 পাই fc 1/2 পাই fc, তাই না? মানে 1 বাই ওমেগা সি আর কি, সোজা কথা। 2 পাই f মানে ওমেগা, 1 বাই ওমেগা সি। সো আমি বলতে পারি যে V ডিভাইডেড বাই 1 বাই ওমেগা সি। আর এই ওমেগা সি টাকে উপরে যদি নিয়ে যায় তাহলে কি হয়ে যায় দেখেন তো? v omega c, তাই না? তার মানে ক্যাপাসিট্যান্সের ভোল্টেজ আর ওমেগা। সো এখানে খেয়াল করে দেখেন, এখানে I2 তে পরে আসি, আমি আগে I1 এ আসি। এখানে I1 টা হচ্ছে এটা না? জি স্যার, এই ক্যাপাসিট্যান্সের ভোল্টেজ কত? V1, এইজন্য আমি V1 লিখলাম, আর ওমেগা লিখলাম। আর এখানে ক্যাপাসিট্যান্স কত? c, এইজন্য C লিখলাম। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তো এবার দেখেন পরেরটা আসেন। পরেরটা কোনটা? পরেরটা হচ্ছে স্মল I1। স্মল I1 কোথায়? স্মল I1 হচ্ছে এইটা, লিকেজ, এটা না? জি স্যার স্যার, এইটার ভোল্টেজ কত? বলতে হচ্ছে স্যার V1। আপনি তো দেখে বলতেছেন, আসলে দেখে বলেন, এটা দেখে বলেন। দেখেন এই পয়েন্টটা আর এই পয়েন্টটা কিন্তু সেম পয়েন্ট,
সেম পয়েন্ট না? জি স্যার। আর এই পয়েন্ট সেম পয়েন্ট, তার মানে আলটিমেটলি এখানে যে ভোল্টেজ আর এখানে যে ভোল্টেজ সেম হবে না? স্যার। এই জন্য এখানে ভোল্টেজও কিন্তু V1। তো আমি বলতে পারি কি, আমি বলতে পারি যে V1 ওমেগা C1। V1 হচ্ছে এটার ভোল্টেজ, ওমেগা তো ওমেগা, আর C1 হচ্ছে ক্যাপাসিট্যান্স। লিখতে পারি আমি এখানে? জি স্যার। জি স্যার। এবার আসেন এইটাতে। এখানে আসেন, এখানে ভোল্টেজ হচ্ছে V2, I2 এর বেলায় লিখলাম V2, ওমেগা লিখলাম, আর এখানে ক্যাপাসিট্যান্স কত? সি। C লিখলাম C। এখানে একটা স্টার দেওয়া আছে না, স্টার? জি এই স্যার। স্টারটা আসলে কোনো মানে নাই। এই স্টারটা আসলে যে আপনাদের বইতে নিচে একটা হিন্টস দেওয়া ছিল, নিচে একটা হিন্টস, ওই যে কিভাবে এটা আসলো, এই ফর্মুলাটা কিভাবে আমরা লিখলাম, আমি এটা অলরেডি এক্সপ্লেইন করছি। ওইটা আর কিছু না, আমি অলরেডি এক্সপ্লেইন করলাম না, যে I ডিভাইডেড বাই x, ওখানে এক্সপ্লেইন করা ছিল এটা, সেই জন্য আর কিছু না, এই স্টার দেওয়া লাগবে না আপনাদের। তো এখান থেকে দেখেন তো, আমি এখানে C1 এর পরিবর্তে KC লিখতে পারি? পারি লিখতে KC? জি স্যার। আচ্ছা, তো এইখানে দুই পার্ট থেকে আমার দুটো জিনিস কাটা যায়, একটা হচ্ছে ওমেগা সি, ওমেগা সি, ওমেগা সি, কাটাকাটি যায় না? বাকি থাকে কারা? V2, V1, V1K। এখান থেকে যদি V1 কে কমন নেই তাহলে কি থাকে? V1 is equal to, না, V2 is equal to V1 into 1 plus K, থাকে না এটা? জি স্যার। আচ্ছা, এবার আমরা পরের নোডে, মানে এইখানে আমরা একটা KVL অ্যাপ্লাই করব, KCL অ্যাপ্লাই করব। কারেন্ট আসতেছে হচ্ছে I3, কারেন্ট যাচ্ছে হচ্ছে I2 আর I2। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, এবারে একই জিনিস I3 এর বেলায় কি লিখবো? I3 V3 ওমেগা সি। ক্লিয়ার? জি স্যার। ক্যাপিটাল I2 কি লিখবো এটার বেলায়? V2 ওমেগা সি। ক্লিয়ার? স্যার। আচ্ছা, এবার আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট যেটা, সেটা হচ্ছে যে এই যে I2 কথা বললাম আমরা, এই যে I2 স্মল I2, এইটার বেলায় কি হবে? এটার বেলায় এখানে ভোল্টেজ কত? এখানকার ভোল্টেজটা একটু টাফ বের করা। কেন? খেয়াল করে দেখেন, এই যে এখানে এই যে পয়েন্টটা আর এই পয়েন্টটা সেম পয়েন্ট না? জি স্যার। তাহলে আমি এখানে ভোল্টেজ মাপা আর আমার এখানে ভোল্টেজ মাপা সেম কথা না? জি স্যার। তাহলে আমি এখানে ভোল্টেজ কত দেখেন তো? V1 প্লাস V2 না? জি স্যার। এই জন্য আমি লিখবো V1 প্লাস V2 ওমেগা, তারপর কি C1। ওমেগা C1। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এবার এখান থেকে আমরা একটু সাজায় লিখি, V3 ওমেগা C, V2 ওমেগা C, V1 প্লাস V2 ওমেগা KC। C1 এর জায়গায় KC লিখলাম। আবারও ওই একই ভাবে ওমেগা C আর ওমেগা C বাদ থাকলো কি? V3 ইকুয়াল টু V2 প্লাস V1 প্লাস V2 ইনটু K। এখান থেকে V2 এর বেলায় কি লেখা যায়? মানে এখান থেকে আমি একটু সাজায় লিখতে পারি, V1 K, মানে K V1 আর কি, আর V2 কমন নিয়ে 1 প্লাস K লেখা যায়। এটা কিভাবে লিখেছি আপনি এই যে এখান থেকে ব্র্যাকেটটা উঠাই দিলে বুঝতে পারবেন, ইজি এটা। তারপর নিচে আসি, নিচে এসে কি করা যেতে পারে সেটা হচ্ছে যে আমি এখানে লিখলাম যে V2 এর জায়গায় কি লিখবো? V2 এর জায়গায় লিখবো এই যে 1 প্লাস K ইনটু V। ঠিক আছে? তখন কি হয়ে যাবে? K V1 প্লাস V1 1 প্লাস K স্কয়ার। K স্কয়ার কেন? কারণ আগে থেকে একটা 1 প্লাস K ছিল আর এখান থেকে একটা 1 প্লাস K আসতেছে, সো K স্কয়ার। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো এখান থেকে আমাদের ফর্মুলাটা দাঁড়ায়, ফাইনালি ফর্মুলা দাঁড়ায় V3 V1 1 প্লাস 3K প্লাস K স্কয়ার। একদমই সহজ, আপনি একটুখানি করেন, করলে বুঝতে পারবেন কিভাবে আসতেছে এটা। ঠিক আছে? তো এখানে যে জাস্ট কি করতে হবে, এই যে V2 এর জায়গায় আপনার এই যে এইটা বসাইতে হবে, পুরোটা বসাইলে আপনার এটা চলে আসবে। ওই কমন টমন নেবেন, পরে কমন টমন নিলে দেখবেন যে K স্কয়ার হলো, 3K হলো আর 1 হলো, শেষ। এটা আমাদের V3 বের হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে, আমরা জানি আমাদের V V1 প্লাস V2 প্লাস V3, জানি না? সো এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমরা V1 এর জায়গায় V1 লিখবো, V2 এর জায়গায় V1 1 প্লাস K লিখবো, আর V3 এর জায়গায় V1 1 প্লাস 3K প্লাস K স্কয়ার লিখবো।
জাস্ট লিখলাম, লেখার পর এখান থেকে আবার ওই ভি কমন নেওয়া যায়, এখান থেকে একটা 1 আসে, এখান থেকে একটা 1 আসে, এখান থেকে একটা 1 আসে, 3 হলো, এখান থেকে কে আসে, এখান থেকে 3 কে আসে, 4 কে হলো, আর এখান থেকে কে স্কয়ার আসে, কে স্কয়ার হলো। কারণ আমি চাইলে এটাকে এভাবেই রেখে দিতে পারি, অথবা আমি এটা চাইলে এটাকে ভাঙায় লিখতে পারি, যে 1 প্লাস কে 3 প্লাস কে, দরকার নেই এটা, এভাবে লিখলেই হবে, শেষ। তো এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে যদি আপনি কে এর মান জানেন আর ভি1 এর মান জানেন, তাহলে আপনি ভি2 এর মান বের করতে পারবেন। যদি আপনি কে এর মান জানেন আর ভি1 এর মান জানেন, তাহলে আপনি ভি3 এর মান বের করতে পারবেন। তখন আপনি তিনটাকে যোগ করে ভি এর মান বের করতে পারবেন। অথবা যদি মনে করেন যে না, আপনি ভি এর মান জানেন আর আপনি কে এর মান জানেন, তাহলে আপনি এখান থেকে ভি1 এর মান বের করতে পারবেন। ভি1 এর মান বের করতে পারলে আপনি ভি2 এর মান বের করতে পারবেন, ভি3 এর মান বের করতে পারবেন। তখন আপনি স্ট্রিং এফিসিয়েন্সি বের করতে পারবেন। সুতরাং আপনাকে জানতে হবে কি কি, আপনাকে জানতে হবে কে সাথে ভি, অথবা কে সাথে ভি1, অথবা আপনি চাইলে কে আর আপনাকে ভি2 দিলেও হবে, তাহলেও হবে, সাথে কে ভি3 দিলেও হবে। বুঝতে পারছি না পারি নাই? অথবা আমি যদি আপনাকে ভি1 আর ভি2 দিয়ে দেই, তাহলে বের করতে পারবেন। ভি1 সাথে ভি3 দিয়ে দেই, তাহলেও বের করতে পারবেন। বুঝতে পারছি না পারি নাই? তার মানে আপনাকে এই যে পাঁচটা জিনিসের মধ্যে কে, ভি, ভি1, ভি2, ভি3, এই পাঁচটা জিনিসের মধ্যে যে কোনো দুটো জিনিস জানতে হবে। যদি দুটো জিনিস জানতে পারেন, আপনি কিন্তু এই ম্যাথের সবকিছু জিনিস বের করে ফেলতে পারবেন। ঠিক আছে, এবার আসি আমাদের স্ট্রিং এফিসিয়েন্সিতে। স্ট্রিং এফিসিয়েন্সি কি হবে? উপরে হবে ভি, নিচে হবে 3 ইন্টু ভি3 ইন্টু 100%। তো এখন আমরা দেখবো যে আমাদের স্ট্রিং এফিসিয়েন্সিকে কিভাবে, এটা দেখে আসি, এটা পরে আগে আমরা একটা ম্যাথ করে আসি। ম্যাথ নাম্বার 8.1 আপনাদের বইতে দেওয়া আছে, বই থেকে আমি স্ক্রিনশট নিয়ে এখানে বসাইছি। 8.1 ম্যাথে কি বলছে? আচ্ছা, কে যেন শব্দ করতেছে প্রচুর। আচ্ছা, সে মিউট হয়ে গেছে এখন। ওকে, এক্সাম্পলটা হচ্ছে ইন 33 কিলোভোল্ট ওভারহেড লাইন there are 3 units in the string of insulators. In 33 kilovolt overhead line there are 3 units in the string of insulators. 33 kilovolt overhead line এ আমাদের তিনটা ইউনিট আছে স্ট্রিং ইনসুলেটরে। আমাদেরকে বলছে যে the capacitance between each insulator pin to earth, এই লাইনটা একটু পড়েন সবাই। আপনার এই ম্যাথের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এই লাইনটা বোঝা। যদি আপনি এই লাইনটা বুঝতে পারেন, তাহলে আপনার জন্য বেটার। কি বলছে? যে ক্যাপাসিটেন্স বিটুইন ইচ ইনসুলেটর পিন এন্ড আর্থ ইজ 11% অফ সেলফ ক্যাপাসিটেন্স অফ ইচ ইনসুলেটর। তার মানে হচ্ছে, আমি আবার দেখি, আবার একটু এক্সপ্লেন করার চেষ্টা করি। ক্যাপাসিটেন্স বিটুইন ইচ ইনসুলেটর পিন এন্ড আর্থ মানে টাওয়ার, পিন এবং টাওয়ার এদের মাঝখানে ক্যাপাসিটেন্স, তার মানে কি? C1 ক্যাপাসিটেন্স বিটুইন ইনসুলেটর পিন এন্ড আর্থ, মানে পিন থেকে আর্থ এই দুটার মধ্যে যে ক্যাপাসিটেন্স সেটা হচ্ছে C1 ইজ মানে ইকুয়াল 11% অফ সেলফ ক্যাপাসিটেন্স, 11% অফ সেলফ ক্যাপাসিটেন্স, তার মানে সি। ধরতে পারছেন ইকুয়েশনটা? C1 is equal to 11% of C, ধরতে পারছেন সবাই? স্যার জি স্যার। ওকে, এখন 11% কে আমরা চাইলে 0.11 লিখতে পারি। 0. বলেন তো আপনাকে তাহলে কি দিয়ে দিল? আপনাকে আসলে কে এর মান দিয়ে দিল, তাই না? কে না এটা? হ্যালো
হ্যালো। Yes, sir. জি স্যার। হ্যাঁ, আপনাকে আসলে কে এর মান দিয়ে দিল, কে। আর আপনাকে কি দিছে কোশ্চেনে? কোশ্চেনে পড়ে বলেন তো একটু। কোশ্চেন পড়ে বলেন তো আর কি দিয়ে দিল কোশ্চেনের মধ্যে? স্যার এই যে হ্যাঁ 33 হ্যাঁ, 33 কিলোভোল্ট। কিলোভোল্ট, হ্যাঁ 33 কিলোভোল্ট। এটা কিন্তু ফেজ ভোল্টেজ না, এটা আপনাকে দিচ্ছে হচ্ছে যেহেতু ওভারহেড লাইন বলছে 33 কেভি লাইন, লাইন মানে হচ্ছে লাইন ভোল্টেজ, তাহলে আপনার ফেজ ভোল্টেজ কত হবে দেখেন তো? স্যার এই যে রুট √3 3 দিয়ে দিয়ে ভাগ হবে 19.05 কিলোভোল্ট, এটা হচ্ছে আপনার ফেজ ভোল্টেজ। তো এখন আপনার দুটো জিনিস দেওয়া আছে, আপনার কে দেওয়া আছে আর আপনার ভি দেওয়া আছে। আপনি এখান থেকে V1 বের করতে পারবেন? হ্যাঁ, আপনি চাইলে ওই যে KCL অ্যাপ্লাই করতে পারেন, অথবা আপনি ফর্মুলা ব্যবহার করতে পারেন। সে কি ফর্মুলা? কি ফর্মুলা বলেন তো? এই যে একটু আগে যে আমরা ফর্মুলাগুলো দেখলাম, স্যার KCL প্রয়োগ করতে হবে। এই যে একটু আগে যে ফর্মুলাগুলো দেখলাম আমরা, V is equal to V1 3 plus 4K plus K square, দেখলাম না আমরা একটু আগে? তো আমরা এখান থেকে কি লিখতে পারি? Yes, sir. 19.05 is equal to V1 1, নাও এই যে এখানে আমরা আসি, 1 plus 0.1 3 plus 0.11, তাই না? তো এখান থেকে আমি আননোন কোনটা? আননোন সিরাজ মিউট কর তো। আমার এখানে কোনো শব্দ নাই। ঠিক আছে, তাহলে আমাদের এখানে আননোন কোনটা? আননোন স্যার V1। ওকে, সো V1। সো আমি এই V1 টাকে রেখে বাকিটাকে আমি জাস্ট এখানে V1 টাকে বের করতে পারি কিভাবে? এই যে আমি 19.05 এটাকে দিয়ে নিচে হচ্ছে এটা লিখে দিলাম, লিখে দিলে আমাদের V1 টা বের হয়ে আসবে। আমাদের V1 টা কত হবে? আমাদের V1 টা এখানে দাঁড়ালো কত দেখে আসি আমরা একটু, আপনি চাইলে করতে পারেন নিজেটা নিজে। V1 দাঁড়া হচ্ছে 5.52, 5.52 আমি বসে দিলাম V1, দেখেন তাহলে আপনাদের V1 দাঁড়ালো 5.52 কিলোভোল্ট। তাহলে V2 কত হবে? V2 এই যে ফর্মুলা দেখেন, V2 কত হচ্ছে তাহলে? 1 plus 0.11 into 5.52 6.127 কিলোভোল্ট। V3 কত হয়? এই যে ফর্মুলা কত দেখেন তো? 5.52 into 1 plus 3 into 0.11 plus 0.11 square 7.41 অথবা 408 কিলোভোল্ট। বুঝতে পারছি? এখন আমি যদি আপনাকে বলি তাহলে স্ট্রিং এফিসিয়েন্সি কত বের করেন তো? স্ট্রিং এফিসিয়েন্সি আমি লিখলাম AC, উপরে হচ্ছে V, নিচে হচ্ছে 3 into V3। সো আমি উপরে লিখলাম 19.05, নিচে কত লিখবো? 3 into 7.41 into 100%, 19.05 divided by 3 into 7.41 0.8569, not good actually, 85% অনেক খারাপ, অত ভালো না। তবে আরো খারাপ হয়, আমরা ম্যাথে দেখবো আরো। আমাদের 85% আসলে এফিসিয়েন্সি আমরা দেখে আসি এখন।
তো এই যে আপনাদের 85.8 আসছে, কেন আসছে? কারণ হচ্ছে যে আমি যে 41 দিছি, ওরা তো 41 দেয় নাই, এই কারণে। তো এটা হচ্ছে একটা মেথড। আরেকটা মেথড আছে যেটা আপনাকে এখানে বইতে দেখানো হয়েছে, এখানে দেখানো হয়েছে, সেটা হচ্ছে ওরা কোনো ফর্মুলা ব্যবহার করে নাই। আমরা যেইভাবে আমরা আমাদের ইকুয়েশন গুলো বের করছিলাম, ওরা ওইভাবেই বের করছে। সেটা হচ্ছে যে ওই জাংশন এ তে কেভি কেসিএল অ্যাপ্লাই করছে, তারপরে একটা ভ্যালুতে আসছে। পরে জাংশন বি তে কেসিএল অ্যাপ্লাই করছে, আবার একটা ভ্যালুতে আসছে। তারপরে ওখানে V1 V2 V3 কে তিনটাকে যোগ করছে, যোগ করে এরকম আসছে, পরে ওটাকে ভাগ করে দিয়ে ইকুয়েশন বের করছে, একই জিনিস। বাট এই সিস্টেমের সুবিধাটা হচ্ছে, যদি আমি আপনাকে 4টা ইনসুলেটর দেই, পরীক্ষার হলে 4টাই থাকবে, যদি আমি আপনাকে 4টা ইনসুলেটর দেই তাহলেও কিন্তু আপনি করে ফেলতে পারবেন, কারণ আপনার এখানে কোনো ফর্মুলা মুখস্থ করা লাগতেছে না, আপনি শুধু একটা পদ্ধতি মুখস্থ রাখবেন। ওই পদ্ধতিতে আপনি 4টা 5টা 6টা যে কোনোটাতেই আপনি করতে পারবেন, কোনো সমস্যা নাই। বুঝতে পারছি? সো এখানে বের করে ফেলছে। সো এটা হচ্ছে একটা পদ্ধতি। আর একটা পদ্ধতি হচ্ছে আপনি ফর্মুলা মুখস্থ করবেন, মুখস্থ করে এসে তারপর ম্যাথটা করবেন। এখন আমি আপনাদেরকে একটা ম্যাথ দেই, আপনারা করেন, ঠিক আছে? কেউ বই দেখবেন না, আমি জাস্ট এই ম্যাথটা করতে দিব আপনাদের সবাইকে। স্যার আজকে আর দেন না, এটা তো মাথার উপর দিয়ে যাবে সব। আর মাথার উপর দিয়ে যাক, একটু 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 উঁচু হন অথবা একটু বেঞ্চের উপরে দাঁড়ান, তাহলেই হবে। ঠিক আছে, একটু বেঞ্চের উপরে দাঁড়ান। জি স্যার। আচ্ছা, এবার এই যে এই ম্যাথটা করেন সবাই একটু। আমি একটু পজ করি আপনাদের এটা রেকর্ডিং। ঠিক আছে, এখন দেখেন, এ 3-phase ট্রান্সমিশন লাইন ইজ বিং সাপোর্টেড বাই 3 ডিস ইনসুলেটর, মানে ডিস্ক হচ্ছে 3টা, মানে n হচ্ছে 3। দ্য পোটেনশিয়াল অ্যাক্রস টপ ইউনিট মানে নিয়ার টু দ্য টাওয়ার, তার মানে V1। পোটেনশিয়াল মানে ভোল্টেজ, ঠিক আছে? আর অ্যাক্রস টপ ইউনিট মানে টপ ইউনিটের ভোল্টেজ হচ্ছে V1, তাই না? V1 কত দেওয়া আছে দেখেন তো? 8 কিলোভোল্ট। 8 কিলোভোল্ট স্যার। And the middle unit মানে হচ্ছে V2 কত দেওয়া আছে? 11 কিলোভোল্ট। 11 কিলোভোল্ট, জি স্যার। Calculate the ratio of capacitance between pin and earth. Pin and earth মানে হচ্ছে C1 to the self capacitance of each unit divided by C. মনে রাখবেন, যদি রেশিও বলা হয়, রেশিওতে প্রথমে যে কথাটা বলবে সেটা বসবে উপরে, আর পরে যেটা বলবে মানে 2 এর পরে যেটা বলবে সেটা হবে কোথায়? নিচে, তাই না? জি স্যার। এটা জানেন তো নাকি? জি স্যার। যদি রেশিও বলা হয়, রেশিও বললে 2 এর আগে যেটা বসবে সেটা হচ্ছে বসবে উপরে, 2 এর পরেরটা বসবে নিচে। তো আগে বলছে পিন এবং আর্থের মধ্যে ক্যাপাসিট্যান্স, তার মানে C1, আর পরে বলছে সেলফ ক্যাপাসিট্যান্স, তার মানে C। দেখেন তো এই রেশিওটার নাম কি? আমরা কিন্তু জানি C1 = KC, তাই না? জি স্যার। তাহলে আমি যদি এই সিটাকে নিচে নিয়ে আসি তাহলে কি দাঁড়ায়? কি দাঁড়ালো দেখেন তো? কে না? আমাদেরকে শুধু আমাদেরকে শুধুমাত্র কে এর ভ্যালু বের করতে বলছে। আমি যদি এটাকে উল্টো করে দিতাম, খেয়াল রাখেন, এটা কিন্তু পরীক্ষা হলে আমি এই ঝামেলাটা করতে পারি আপনাদের সাথে। সেটা হচ্ছে যে আমি আগে সেলফ ক্যাপাসিট্যান্স দিয়ে পরে হচ্ছে ক্যাপাসিট্যান্স বিটুইন পিন এন্ড আর্থ পরে দিতে পারি, তখন কিন্তু আর কে হবে না, তখন হবে 1/k। হ্যাঁ জি স্যার। তখন হয়ে যাবে 1/k। এটা একটু মাথায় রাখবেন, আমি এই জন্যই বারবার বললাম আর কি। সো আমাদেরকে বের করতে হবে, তখন সি উপরে চলে যাবে, C1 নিচে থাকবে। হ্যাঁ হ্যাঁ, তখন হচ্ছে আপনাদেরকে 1/k বের করতে হবে, কে না, কে বের করে তখন 1/k করতে হবে। সো এখন আপনাদেরকে আসলে বের করতে বলছে কি, আপনাকে বের করতে বলছে কে এর ভ্যালু মানে রেশিও, তারপরে লাইন ভোল্টেজ। লাইন ভোল্টেজ মানে হচ্ছে ভি বের করে তাকে √3 দিয়ে গুণ করবেন, কারণ ভি যেটা বের করবেন সেটা হচ্ছে ফেজ ভোল্টেজ, ফেজ ভোল্টেজকে √3 দিয়ে গুণ করতে হবে, তাহলে হচ্ছে লাইন ভোল্টেজ বের হবে। বুঝতে পারছি? জি স্যার। তারপর বের করবেন কি? স্ট্রিং এফিসিয়েন্সি। খুবই সহজ। আমরা আসি, আমরা একটা হোয়াইট বোর্ডে আসি। হোয়াইট বোর্ডে কি আছে? হোয়াইট বোর্ডে দেওয়া আছে, আমরা কিন্তু জানি V2 হচ্ছে 11 আর V1 হচ্ছে 8। সো আমরা কিন্তু ফর্মুলা অলরেডি জানি যে V2 = V1 1 + k, তাই না?
সো এখান থেকে 11 বসালাম ইকুয়াল টু 8 বসালাম আর 1 প্লাস কে। সো এই 8 টাকে এই 11 এর নিচে নিয়ে আসি, ডিভাইডেড বাই 8, আর এই 1 টাকে এই পাশে বিয়োগ করে নিয়ে আসি। বুঝতে পারছেন? জি স্যার। সো এখান থেকে আপনাদের কে এর ভ্যালুটা কত বের হয় দেখি আমরা। 11/8 minus 1, সো দাঁড়ায় 3.375। এটা খুব বাজে ভ্যালু, মানে খুব পোর। এটার কে এর ভ্যালু যত কম হবে তত বেটার। এটা আমরা পরে এক্সপ্লেইন করব, কালকে এক্সপ্লেইন করব। 0.375 ক্লিয়ার? এটা হচ্ছে কে এর মান। জি স্যার। কে এর মান বের হয়ে গেল, মানে আমাদের কোশ্চেন নাম্বার 1 শেষ। এবার বলছে লাইন ভোল্টেজ, তার মানে আপনাদেরকে বের করতে হবে ভি। ভি এর মান কত? ও তার আগে আমরা V3 বের করে আসি। V3, কারণ V3 ছাড়া কিন্তু আমরা V পাবো না, আবার হচ্ছে আমরা এফিসিয়েন্সিও বের করতে পারবো না। সো আমি আগে V3 বের করি। V3 ভ্যালু কত দেখেন তো? V1 ব্র্যাকেটে ছিল 1 প্লাস 3k প্লাস k স্কয়ার, মনে আছে ফর্মুলাটা? জি স্যার। সো V1 হচ্ছে 8, 1 প্লাস 3 ইনটু 0.375 প্লাস 0.375 স্কয়ার। তো আমি যদি এটাকে বের করি তাহলে কত আসে দেখি। 8 ইনটু 1 প্লাস 3 ইনটু 0.375 প্লাস 0.375 স্কয়ার, বের হয় হচ্ছে 18.125। খেয়াল করে দেখছেন আমার 11 কিলো ভোল্ট সহ্য করতে পারে, তার কত হয়ে গেছে দেখছেন? জি স্যার। এটা কিন্তু পাঞ্চার করবে খুব দ্রুত, কারণ আমি যে দেখছেন খেয়াল করে, আমি কিন্তু কে এর মানটা দেখেই বলছিলাম এটা খুব খারাপ। কে এর মান যত কম হবে তত ভালো। কে এর মান যত কম হতো, এখানে ভ্যালুটা 0.375 আসছে, এর থেকে আরো কম। হ্যাঁ এটা ভ্যালু 0.1 এরও কম হবে। 0.1 এরও কম হলে আমাদের এই ভ্যালুটা ভালো হবে, 11 এর কাছাকাছি থাকবে। এখন কিন্তু খেয়াল করে দেখেন, এটা কিন্তু 11 থেকে অনেক উপরে উঠে গেছে, উপরে উঠে গেছে না? জি স্যার। তার মানে আমার এটা পাঞ্চার হয়ে যাবে খুব দ্রুত। আচ্ছা এবার আমরা আসি আমাদের ভি তে। আমাদের ভি এর ভ্যালু হচ্ছে ওই সিম্পল V1, V2, V3, যদি যোগ করেন কত আসে? 11 প্লাস 8 প্লাস 11 প্লাস 18.125, কত আসবে? 37.125। এখানে আসলে 4টা ডিস্ক দেওয়া দরকার ছিল, 3টা ডিস্ক দিয়ে ভুল করছে। 33 জন্য 3টা ডিস্ক দেওয়া দরকার, ওরা একটা ডিস্ক কম দিছে, এই জন্য ভোল্টেজটা আরো বেশি বেড়ে গেছে, এফিসিয়েন্সি অবস্থা খুব খারাপ, আর হচ্ছে পাঞ্চার হওয়ার চান্স খুব বেশি। তো এখন দেখেন এটা হচ্ছে 37.125 কিলো ভোল্ট হচ্ছে ফেজ ভোল্টেজ, কিন্তু আমাকে চাইছে লাইন ভোল্টেজ। তার লাইন ভোল্টেজ কত হবে বলেন? স্যার ই দেখা যাচ্ছে না। না কোশ্চেন লাগবে না, আপনি দেখেন ওই যে ফেজ ভোল্টেজটাকে √3 দিয়ে গুণ করতে হবে, মনে রাখবেন। লাইন ভোল্টেজ থেকে ফেজ ভোল্টেজে যেতে হলে ভাগ করতে হয়, আর ফেজ ভোল্টেজ থেকে লাইন ভোল্টেজে যেতে হলে গুণ করতে হয়। 64.30 কিলো ভোল্ট, এটা হচ্ছে আপনাদের লাইন ভোল্টেজ। এবার আসি আমরা ইসের জন্য, স্ট্রিং এফিসিয়েন্সির জন্য। এফিসিয়েন্সির জন্য আমাদের কি লাগবে? এফিসিয়েন্সি ফর্মুলাটা দেখি। আমি এখানে এসি লিখলাম, আপনারা কিন্তু আবার এসি লিখেন না, আপনারা পুরোটাই লিখেন। উপরে হচ্ছে ভি, নিচে হচ্ছে 3 ইনটু V3 ইনটু 100%। ভি হচ্ছে এইটা, এটা এটা না কিন্তু লাইন ভোল্টেজ না কিন্তু, কিলো ভোল্ট। আর এটা হচ্ছে V3, মানে 18.
125 ইনটু 100%, খারাপ আসবে অনেক। উপরে হচ্ছে 37.125 ডিভাইড বাই 3 ইনটু 18.125, 68 মানে 0.6827। আমরা 28 লিখি কারণ 28%। সো এটা কিন্তু খুবই খারাপ, 90 নিচে যাওয়া মানেই খারাপ। এটা হচ্ছে 68, বুঝতে পারছেন? তো এটা হচ্ছে ম্যাথ বেসিক্যালি। সো আমরা এখানে জি, স্যার। অবজেক্ট দেখি আমাদের মানগুলো ঠিক আছে কিনা। ওই দেখেন 0.7375 আমাদের কে এর মান। পরে আমাদের লাইন ভোল্টেজ বেরোছে কত, ওই যে ওইটা বেরোছিল হচ্ছে আচ্ছা V3 বেরোছিল 18.12, আর আমাদের লাইন ভি বেরোছে হচ্ছে 37.12, আর আমাদের লাইন ভোল্টেজ √3 দিয়ে গুণ করার পরে বেরোছে 64.28, আর এফিসিয়েন্সি বেরোছে 68.28। দেখছেন খেয়াল করে? তো এটা হচ্ছে আপনাদের ম্যাথ, পারা যাবে? জি স্যার। আচ্ছা, পরের ম্যাথটা খেয়াল করেন, এটা আপনারা বাসায় করবেন, আমি জাস্ট দেখাই দিচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে পরের ম্যাথ, এটা আপনারা বাসায় করবেন। আর এরপরে যে ম্যাথটা আছে এটা আমরা করব। মানে আমি 8.3 যেটা আছে এটা আমি করব না, 8.4, 8.5, 8.6 যেগুলো আপনাদের বইতে আছে এগুলো আমরা করব না। আমি এরপরে যেটা করবো সেটা হচ্ছে 8.6। আচ্ছা, আমি এই শীটটা দিয়ে দিচ্ছি, এই শীটটা এখনো ইনকমপ্লিট, দেখেন লেখা আছে উপরে ইনকমপ্লিট, মেবি ইনকমপ্লিট, কারণ হচ্ছে আমি এখানে আরো অনেক কিছু অ্যাড করব। ওকে, আমি দিয়ে দিচ্ছি তারপর। আর আপনাদের সাথে নেক্সট দিন দেখা হবে ইনশাআল্লাহ। নেক্সট দিন কবে? কালকে না আগামীকাল না?